নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে। আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী। এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প। চলুন আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু থেকে দুগ্গা দিদি গল্পটি। কয়েক মাস কাটিয়া গিয়াছে। একদিন সর্বজয়া এক বাটি দুধে কিছু ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ করো, তোমার কপালখানা মন্ডা না মেঠাই না, দুটো ভাত আর দুধ, তা ছেলের দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাঁচুমাচু, বাঁচবে কি খেয়ে? দুগ্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, এক পা ধুলো, কপালের সামনে একগোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙ্গুল উঁচু হইয়াছে। সে সব সময় আপন মনে ঘুরিতেছে। পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিতেছে, কোন বাঁশতলার শেয়াকুল খাইতে মিষ্টি, এসব তাহার নখদর্পণে। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে? এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরুতে হবে বেরো। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও সেজুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো, সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই বেলা দুপুর ঘরে গিয়েছে। এখন এলো বাড়ি, মাথাটা ছিঁড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোয়ানো। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরুন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেবরের ছেলে সতু, তাহাদের পিছনে আরও 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়ে বাড়ি ঢুকিল। সেজ ঠাকুরুন কোনো দিকে না চাহিয়া বা বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভেতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের দেওরপুর দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এবাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছোড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন যে সে খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতেক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এবাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার, তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান, তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুগ্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম। দেখো একবার কাণ্ড, তোমার ও মেয়ে কম নাকি? চোরের বেহদ্দ চোর। আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি সয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ 2 চুরির অভিযোগের অতর্কীয়তায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কোনো উত্তর দিতে না দিতে সেজ বউ বলিলেন, না নিলে কি আর মিথ্যা করে বলছি নাকি? বলি, এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো না নাকি? এও কি মিথ্যা কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজ খুড়ি,
আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকরুন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। দলবল সহ সেজ ঠাকরুন দরজার বাহির হইয়া গেলেন। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া দুধ ভাত মাখা হাতেই দূর দাঁড় করিয়া তাহার পিঠে কিলের ওপর কিল ও চরের ওপর চর মারিতে মারিতে বলিতে লাগিলেন, আপদ বালাই একটা কোত্থেকে এসে জুটেছে, মলেও আপদ চুকে যাই, মরেও না যে বাঁচি, হাড় জুড়োই। বেরো, বাড়ি থেকে দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু একটা গাছা সর্বজয়ের হাতে থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুতির মালাটা সে ইহার আগে কোনোদিন দেখে নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখী তলায় যে আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল, সে জানে। কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু, এবার সে আমের গুটিগুলো জড়াবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল, তাহার উপর আবার দিদির এরূপভাবে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের ওপর অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের একগাছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি যেন কেন দিদির ওপর অত্যন্ত মায়া হয়। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সেজন্য একা কোথা হইতে আসিয়াছে, উহার সাথী কেহ এখানে নাই। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সমস্ত দুঃখ ঘুচাইয়া দেবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দেবে না। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল, দিদি কোথাও নাই। রাজকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখিছ? সে আজ ভাত খায়নি, কিছু খায়নি। মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবনের কোথাও যদি বসিয়া থাকে। সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল। সে খিড়কি দরজা দিয়ে বাড়ি ঢুকিয়া দেখিল কেহ নাই, তাহার মা বোধ হয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। ভুবন মুখুজ্জের বাড়ির সব ছেলেমেয়েরা মিলিয়া উঠোনে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল, ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি আজ খেলবো না রানুদি, দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুর্গা? না, তাকে তো দেখিনি, বকুলতলায় নেই তো। বকুলতলার কথা তাহার মনেই হয় নাই, সেখানে দুর্গা প্রায় থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, কেহ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে, সে ডাক দিল, দিদি, ও দিদি, দিদি। অন্ধকার গাছটায় কেবল কতকগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ থমকিয়া দাঁড়াইল। সামনে সেই গাব গাছটা। এক সন্ধ্যার পর এ গাব গাছের তলার পথ
দিয়া যাওয়া সর্বনাশ, গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেন যে তাহার এই গাছটার নিচ দিয়ে যাইতে ভয় করে তাহা সে জানে না। অপু খানিকক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আরেকটা পথ আছে, একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু জেলিনী দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা, বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুরমা বলিলেন, দুগ্গা এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছয়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি ঢেকশেলের পিছনে নিমতলায়, দুগ্গাকে বলিস। তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়িয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে করিয়া মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল। মা দরজা হইতে ধাবমানা মেয়ের পেছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যা, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়, বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিমতলায় দিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকে ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ। তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপটা উস্কিয়া দিয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পড়ে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানা পাতাছেঁড়া দাশু রায়ের পাঁচালি, একখানা 1303 সালের পুরাতন পাঁজি, এবং সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে, এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার খুলিয়া দেখে। খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আবার একবার প্রদীপটা উস্কিয়া দিয়া পাতাছেঁড়া দাশু রায়ের পাঁচালিখানা খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো খেয়ে নাও দেখি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া লইয়া দুধ খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাওয়াইতে তাকে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে মুখ হইতে বাটি নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে ফুঁপাইয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে, কি হয়েছে? জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে মা। সর্বজয়া অনেকক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কিন্তু না, অমন করে কাঁদে না, ওই পটলাদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে?
কম দুষ্টু মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না। না খাওয়া না দেওয়া। কোথায় ওপাড়ার পালিতদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কিন্তু না অমন করে, আবার জ্বর আসবে। ছি! পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হাঁ করো দেখি, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন। একেবারে পাগল। কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে। আর এক চুমুক, হ্যাঁ? রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরে তক্তাপোশে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছে। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারোর সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধ্যাবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার ওপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি, তবে সতু কি করে টের পেল যে পুতির মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় বিছানায় উঠিয়া বসিল। না, সত্যি আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। আমি জানি নে সে তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলা এসেছিল, ওর সে বড় রাঙা ভাঁটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে না রে দিদি? কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। এইখানে, এই এই দেখ হাত দিয়ে, এইখানে। তাই তো রে, কেটে গিয়েছে যে। একটু পিদিমে তেল লাগিয়ে দেবো দিদি? থাকগে, কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব, বুঝলি? কামরাঙা যা পেকেছে, এই এত বড়। কাউকে বলিস নে, তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়। নমস্কার বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান। আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনানোর চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে। ধন্যবাদ।